ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এই অনুষ্ঠানে। আজকে একটা গল্প শোনাবো, একটা বিয়ের গল্প। গল্প যদিও বলছি, কিন্তু এটা সত্য ঘটনা, অর্থাৎ সত্য ঘটনা অবলম্বনে গল্প এবং বিয়ের গল্প। আপনারা বিয়ের গল্প অনেক শুনেছেন, অনেক দেখেছেন এবং বিভিন্ন ধরনের ঘটনা, দুর্ঘটনা এসব বিয়েতে আমরা দেখি, বিশেষ করে বাংলাদেশ, ভারতের বিভিন্ন বিয়েতে। এবং বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে বিভিন্ন বিয়েতে। চমৎকার কিছু ঘটনা আছে অনেক বিয়ের কাহিনীর পিছনে, সেসব আপনারা জানেন। আজ যে বিয়ের গল্প শোনাবো সেটা এক ভদ্রলোকের। তিনি এর আগে বিবাহিত ছিলেন, তো এরপরে তিনি আবার বিয়ে করেছেন, সেই ঘটনা অনুসারে এই গল্প। এবং এটা আগেই বললাম যে এটা একটা সত্য ঘটনা। এক সোশ্যাল প্ল্যাটফর্ম, অর্থাৎ সামাজিক মাধ্যমে এই গল্পটা আমি পড়েছি এবং জেনেছি, এবং সেখান থেকে মেইনলি আমি এটা আপনাদের সাথে শেয়ার করব সেই বিয়ের গল্পটা। এবং আপনারা অনেক আশ্চর্যান্বিত হবেন যে এখনো সমাজে এমন ঘটনা ঘটে, এমন বিয়ে হয় এবং এমন মানুষও পৃথিবীতে আছে। ইন্ট্রোডাকশন বেশি বড় না করে মূল ঘটনায় চলে যায়। তো হুবহু আমি ওখান থেকেই পড়ছি যেখান থেকে এই গল্পটা আমি পেয়েছিলাম। গল্পের যারা পাত্র পাত্রী তাদের নামটা আমি অরিজিনাল নামটি বলবো না সঙ্গত কারণে। বিয়ের গল্প একটা সত্য ঘটনা অবলম্বনে। আমার পরিচিত এক ভদ্রলোক ব্যবসায়িক সূত্রে আলাপ হয়ে পরে ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছেন। 50 বিপত্নী, একটি পুত্র সন্তান বোর্ডিং স্কুলে পড়ে। এক সন্ধ্যায় তিনি আমার বাড়িতে এসে হাজির। একটা বিয়ের কার্ড এগিয়ে দিয়ে বললেন তিনি বিয়ে করছেন। তারিখ আর অনুষ্ঠানের স্থান বলে দিলেন। আমি তাকে অভিনন্দন জানিয়ে পাত্রী সম্বন্ধে বিশদ জানতে চাইলাম। তিনি মুচকি হেসে বললেন, বিয়ের পরে কথা হবে, আজ বড় তারা, আজ আসি। নির্দিষ্ট তারিখে সস্ত্রীক গেলাম অনুষ্ঠানে। খাওয়া শেষে নববধূকে দেখলাম, যথেষ্ট সুন্দরী, বয়স বড়জোর 25 হবে। বন্ধুর তুলনায় বয়স বেশ কম মনে হলো। পরে আরও জানলাম নববধূর একটা পা নেই। আমি এবার বুঝলাম বিয়ে কিভাবে হলো, অর্থাৎ এটা দায় মুক্তির বিবাহ। বিয়ের মাসখানেক পর তিনি ব্যবসায়িক কাজে আমার অফিসে এলেন। কাজের শেষে নিজেই তার বিয়ের কথা তুললেন। আমি এখানে বাকি আলাপ তার নিজের জবানিতে দিচ্ছি। আমার স্ত্রী গত হয়েছেন 12 বছর আগে। শিশু সন্তানকে নিয়ে আমি একা হয়ে পড়লাম। অনেকেই বারবার আমাকে পুনরায় বিয়ে করার তাগিদ দিয়েছিলেন। আমি পুত্রের মুখ চেয়ে রাজি হইনি। তবে শারীরিক চাহিদার কারণে মাঝে মাঝে বারবনিতার সঙ্গ নিতাম। আমার এক বিশ্বস্ত লোক আমাকে নির্দিষ্ট কিছু বাড়িতে নিয়ে যেত, যেখানে গেলে বোঝাই যেত না সেখানে দেহ ব্যবসা হয়। কয়েকটি মেয়ে থাকতো, তাদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে সময় কাটিয়ে ফিরে আসতাম। এমনই করে বছর 3 কাটানোর পর আমার বিশ্বস্ত লোকটি জানালো যে সে একটা নতুন ঠিকানা পেয়েছে, সেখানে কিছু নতুন মেয়ের সন্ধান পেয়েছে। এক সন্ধ্যায় আমি গেলাম তার সাথে। এক অভিজাত এলাকায় বাড়িটি। যে ঘরে নিয়ে গেল সেখানে 7টি মেয়ে কয়েকটি সোফায় বসে নিজেদের মধ্যে আলাপ করছিল। অদূরে আরেকটি মেয়ে 2টি বাচ্চাকে সঙ্গ দিচ্ছিল। সেই মেয়েটির বেশভূষা অন্য মেয়েদের তুলনায় যথেষ্ট মার্জিত। আমি সবাইকে দেখলাম। দেখে আমি পাশের আরেকটা ঘরে গেলাম। সেখানে একটা লোক এসে দাঁড়ালো। বলল, বলেন স্যার, কারে আপনার চাই? আমি ডেকে আনছি। পছন্দ না হইলে আমাদের কাছে আরও মেয়ে আছে। আমি বললাম, যে মেয়েটি বাচ্চা কোলে বসে আছে আমি তাকে চাই। এই কথা শুনে লোকটি চমকে উঠল। বলল, না স্যার, এটা কোনো মতেই সম্ভব না। আমি জোর দিয়ে বললাম, আমি ওই মেয়েটিকেই চাই। এই কথা বার দুয়েক বলার পর লোকটি বলল, আপনি একটু বসেন, আমি আমাদের সর্দারনিকে ডেকে আনি। কিছু পরে
বেশ স্থূলকায়া মধ্যবয়সী এক মহিলা এসে আমার সামনে বসল। তার গা ভর্তি সোনার গয়না, মনেই হবে না বারবনিতা। আমার কথা শুনে সে বলল, ওই মেয়েটিকে কোনো মতেই দিতে পারবো না। কারণ জানতে চাইলে বলল, মেয়েটির একটা পা নেই, খুব ছোটবেলায় দুর্ঘটনায় একটা পা হারিয়েছে। দারিদ্র্যের কারণে তার মা তাকে আমার কাছে রেখে গেছে। সেই থেকে সে আমার কাছেই থাকে, বাচ্চাদের দেখাশোনা করে। আমি আবার বললাম, ঠিক আছে, তুমি তাকে আমার কাছে পাঠাও, আমি এখানে বসে শুধু কথা বলে চলে যাব, যা টাকা লাগে দেব। মহিলা থ মেরে আমার দিকে তাকিয়ে থেকে বলল, 1 ঘন্টায় 2000 টাকা দিতে হবে। আমি তাতে রাজি হলাম। সে তখন দালালকে বলল, এই মায়াকে এখানে নিয়ে আয়। কিছুক্ষণ পরে একটা ক্রাচে ভর দিয়ে মায়া আমার কাছে এলো। আমার সামনে একটা সোফায় মাথা নিচু করে বসল। আমি মোহিত হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মায়ার দিকে। সাধারণত বারবনিতারা এমন হয় না। আমি তার সাথে কথা বলতে লাগলাম। সে খুব সামান্যই উত্তর দিচ্ছিল। 1 ঘন্টা কেটে গেল। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। সারা রাত ঘরের মধ্যে কাটালাম। মায়ার কথা ভাবতে ভাবতে এক ফোঁটা ঘুমাতে পারলাম না। পরদিন সকাল থেকে সারাটা দিন ঠিকমতো কাজে মন বসাতে পারলাম না। সন্ধ্যা হতেই গিয়ে হাজির হলাম মায়াদের ডেরায়। সর্দারনিকে বললাম, আজ যতক্ষণ খুশি বসবো। সে বলল, ঠিক আছে, বসেন। তাই সে আগের হিসাব, ঘন্টায় 2000 টাকা। এভাবে কোনোদিন 6000, কোনোদিন 4000 টাকা করে খরচ করেছি। পরপর 10 দিন গেছি। শেষ দিন সর্দারনিকে ডাকলাম, বললাম, আমি মায়াকে কিনে নেব, কি দাম নেবে বলো। সর্দারনি বলল, কেন, আপনি কি তারে দিয়ে ব্যবসা করবেন? কথাটা শুনে মনে হলো এক চর বসিয়ে দেই তার গালে। অনেক কষ্টে রাগ চেপে বললাম, কত টাকা লাগবে তাই বলো। সে বলল, 2 লাখ দেবেন। আমি সেদিন টাকা সাথে নিয়ে গিয়েছিলাম। ব্যাগ খুলে টাকাটা তার হাতে দিয়ে মায়ার হাত ধরে বেরিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে তাকে বললাম, আমি তাকে বিয়ে করব। এবার মায়া বেঁকে বসল। বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে? সমাজ কি বলবে? আমি বললাম, সে ভাবনা আমার। অনেক বুঝিয়ে তাকে রাজি করালাম। 7 দিন পর মায়াকে নিয়ে আবার তাদের ডেরায় গেলাম। সর্দারনি আমাকে দেখে মুচকি হেসে বলল, কি খায়েশ মিটে গেল বুঝি? তাই টাকা কিন্তু ফেরত পাইতেন না। আমি তাকে বললাম, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। আগামী মাসে 15 তারিখে আমার আর মায়ার বিয়ে। এই কথা শুনে সারা বাড়িতে হুল্লোড় শুরু হয়ে গেল। মেয়েগুলি বলল, আমরা সবাই মিলে কনের গায়ে হলুদ দিব, বিয়ের কনে সাজাবো। আমি বললাম, আমার পেল্লায় 3টা ঘর তোমাদের ছেড়ে দেব, তোমরা যেদিন থেকে খুশি এসো। সব শুনে সর্দারনি মুচকি হাসলো। সব কিছু করলো মেয়েগুলি, আমার কিচ্ছু করতে হয়নি। আমি যখন যেমন টাকা চেয়েছে দিয়েছি। বিয়ের দিন সন্ধ্যায় তারা সবাই সেজে গুজে মায়ার চারদিকে ঘিরে গান করতে লাগলো। এমন সময় সর্দারনি এসে হাজির। আমাকে আড়ালে ডেকে নিয়ে 2 লাখ টাকার বান্ডিল ধরে দিয়ে বলল, এটা আমি কনেরে দিলাম। আমি প্রবল আপত্তি করলাম এবং চেয়ে থাকলাম সর্দারনির দিকে। সর্দারনি বলল, দেখেন, হইতে পারি আমরা নরকের কীট হইয়া গেছি, তবু আমাদেরও বিবেক আছে, আমাদেরও মন আছে, হৃদয় আছে। আপনি মায়ারে পায়ে স্থান দিছেন, এর চাইতে বড় কিছু আমাদের পাওয়ার নেই। আপনার কাছে শুধু একটা অনুরোধ, তারে আপনি কখনো ফেলাইয়া দিয়েন না।
এই গল্পের এখানে শেষ।